এভরিওয়ান, আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। সো আমরা এর আগে অলরেডি 2টা ভিডিও করেছি, যে ভিডিওগুলোর মধ্যে আমাদের বলের প্রাথমিক ধারণা, বলের প্রয়োগটা কোথায়, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় ভিডিওতে আমরা সংঘর্ষ এবং নিউটনের যে প্রথম সূত্রটা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিছু প্রবলেমও সলভ করেছি। সো আজকে আমরা থার্ড ভিডিওতে মূলত নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আছে সেই সূত্রটা নিয়ে মূলত আলোচনা করব। সো স্টার্ট। সো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আলোচনা করার আগে একটা বিষয় সম্পর্কে একটু জানি, যেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন কাকে বলে। আমরা এর আগে ভিডিওটাতে দেখেছিলাম যে ভরবেগ কাকে বলে। ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। এটা আমরা গত ভিডিওতে দেখেছি, ঠিক আছে। ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা, ইজ ইকুয়াল টু এম ভি। এখন আমরা দেখবো হচ্ছে ভরবেগের পরিবর্তন জিনিসটা কি, ঠিক আছে। যে কোনো জিনিসের পরিবর্তন মানে হচ্ছে পরিবর্তন মানে হচ্ছে শেষ থেকে আদিটা বিয়োগ, আদি, ঠিক আছে। যদি আমাদের এখানে একটা বস্তু থাকে, এখানে যদি আবার এই বস্তুটাকে সরিয়ে না হয়, তাহলে আমরা বলতে পারি অবস্থানের পরিবর্তন কোথায় হলো, যে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। এটা যদি x2, এটা যদি বি স্থান হয় বি, এটা যদি এ স্থান হয়, তাহলে অবস্থানের পরিবর্তন কত, বি মাইনাস এ। বি অবস্থান থেকে মানে শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ দিলে আমরা অবস্থানে যে পরিবর্তনটা আছে সেই পরিবর্তনটা পেয়ে যাই। সো এখন আমাদের ভরবেগের পরিবর্তন কনসেপ্টটা তাহলে কি হবে, যে ভরবেগ শেষে যেটা হলো সেটা থেকে আমরা বিয়োগ করবো কোনটা, প্রথমে যেটা ছিল, ঠিক আছে। সো চলো আমরা একটা উদাহরণ করি। সাপোজ ধরো হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু মুছে ফেলি, কারণ এই জায়গাটা লাগবে আমার। সাপোজ একটা বস্তু, এই যে একটা বস্তু লিখলাম, এটার ভর হচ্ছে এম এবং এটার আদি একটা বেগ ছিল এই দিক বরাবর। সাপোজ এটা কি বলবো, ইউ বেগে সে এই দিক বরাবর যাচ্ছে, সে যাচ্ছে। সো যখন এইখানে আসলো বস্তুটা যেতে 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 যেতে, তখন আমি কি করলাম, এই বস্তুটার উপরে একটা এফ ফোর্স প্রয়োগ করলাম, এই দিক বরাবর প্রয়োগ করলাম, ঠিক আছে। তো তার বেগটা কত ছিল, এই দিক বরাবর ছিল, আমি আবার বলটা প্রয়োগ করলাম কি এফ, ঠিক আছে। যখন আমরা একটা বস্তু সমবেগে চলতে থাকে, ধরো হচ্ছে এই ডাস্টারটা সমবেগে চলছে, আমি এখানে একটা বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, মানে বেগটা পরিবর্তন হবে, তাই না। বেগটা পরিবর্তন হবে, বল প্রয়োগ করার পরে আমাদের বেগটা পরিবর্তন হবে, কিন্তু ভরটা তো পরিবর্তন হবে না, তাহলে ভরটা আগের মতোই থাকলো, কিন্তু বেগটা পরিবর্তন হয়ে ধরো হচ্ছে ভি হলো। পরিবর্তিত বেগটা কত, ভি। আদি বেগ কত ছিল, ইউ, ঠিক আছে। আর পরিবর্তিত এফ বল প্রয়োগ করার পরে বেগটা হলো কত, ভি। তখন আমাদের প্রথমে যে ভরবেগটা ছিল, ভরবেগটা কি ছিল, প্রথমে ভরবেগ, শুরুতে যে ভরবেগটা ছিল সেটা হলো এম ইউ। এটা হচ্ছে ভর ইন্টু বেগ, শুরুতে যে বেগটা ছিল ইউ, আর শেষে যেটা ভরবেগ হবে, শেষে হবে এম ভি। কেন এম ভি, কারণ শেষে আমাদের ভরটা এম ছিল, দুই ক্ষেত্রেই সেম, আর ভিটা হচ্ছে শেষে আমাদের এফ বল প্রয়োগ করার পরে আমাদের বেগটা পরিবর্তিত হয়ে ভিতে পরিবর্তিত হয়েছে, তাই না। সো এখন আমাদের দেখো, এটা হচ্ছে শেষ ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনটা কি হবে, শেষ বিয়োগ আদি, তার মানে কি এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। এখন চলো আমরা আরেকটা উদাহরণ করি একটু ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, ওই উদাহরণটা আমি একটু পরে করবো, তার আগে আমি নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আছে সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করে নিই। সো নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে প্রযুক্ত বলটা ক্রিয়া করছি, এই প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে যেদিকে আমি বলটা ক্রিয়া করছি, ঠিক আছে, বা বল প্রয়োগের দিকে আমাদের ভরবেগের পরিবর্তনটা হবে। সো আমি এটা একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে ভরবেগের পরিবর্তন কি ছিল, এম ভি মাইনাস এম ইউ। পরিবর্তন কি, এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। আর ওখানে বলছে যে ভরবেগের পরিবর্তনের হার বা একক সময় ভরবেগের যে পরিবর্তন, সাপোজ ধরি এই ভরবেগের পরিবর্তন হতে আমার সময় লাগছে টি সময় লাগছে, এই ভরবেগের পরিবর্তন আমার হতে সময় লাগছে হচ্ছে টি, তাহলে আমি যদি এটাকে টি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাবো কি একক সময় ভরবেগের যে পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হার কি, এতটুকু হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর টি দ্বারা ভাগ করে দিলে ভরবেগের পরিবর্তনের হার যেটা আমরা আছে সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সো এখন আমরা চলো একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে উপরে যদি আমরা এমটাকে কমন নেই, তাহলে কি হবে, যদি এমটাকে কমন নেই তাহলে কি হবে, উপরে থাকবে হচ্ছে ভি মাইনাস ইউ, নিচে থাকবে হচ্ছে টি, তাই না।
সো তোমরা গতি অধ্যায়ে একটা সূত্র পড়েছো, a = v - u ডিভাইডেড বাই টি। এই সূত্রটা তোমরা পড়ে এসেছো দ্বিতীয় অধ্যায়ে, গতি অধ্যায়ে, ঠিক আছে। সো এখানে দেখো v - u/t এই জিনিসটা আছে, সো এর পরিবর্তে আমরা লিখে ফেলতে পারি am a। তাহলে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন, এতটুকু কি ছিল আমাদের, বস্তুর ভরবেগের পরিবর্তন, এটা = কি ma। বুঝতে পারছো? বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি ma, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের নিউটনের সূত্র কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ma কিসের সমানুপাতিক? প্রযুক্ত বল, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে F সমানুপাতিক ma। আশা করি বুঝতে পারছো। সো এখন আমি যদি, তোমরা নিশ্চয়ই জানো যে সমানুপাতিককে যদি আমরা উঠাইতে চাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়। তাহলে F সমান k ইন্টু ma। কেটা কি জন্য আসলো আমি আবার বলি, যারা না জানো তারা জেনে নাও, যে যখন সমানুপাতিক থেকে আমরা সমান চিহ্ন আনবো, সমানুপাতিক থেকে সমান চিহ্ন আনবো, অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো একটা সমীকরণ মিন করে না, এটা কিন্তু কোনো সমীকরণ মিন করে না। সমীকরণ কোনটা? সমীকরণের মধ্যে সমান চিহ্ন থাকা মাস্ট, ঠিক আছে। সো আমরা একটা সমীকরণ যদি বানাতে চাই তাহলে সমানুপাতিকের জায়গায় আমাদের একটা সমান চিহ্ন আনতে হবে। সমান চিহ্ন আনতে গেলে সমানুপাতিকের জায়গায় যদি আমরা একটা সমান চিহ্ন আনতে চাই তখন আমাদের একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক গুণ করতে হয়। সো কনস্ট্যান্টটাকে আমরা ধরলাম হচ্ছে কে, ঠিক আছে। সো এখন যদি আমরা একটা কাজ করি, এই এ যেটা আছে যেটাকে বলে ত্বরণ, ত্বরণের একক যদি ধরি আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যদি আমরা ত্বরণের একক ধরি, এম এর একক যদি ধরি আমরা কেজি, বা ভরকে আমরা যদি কেজিতে প্রকাশ করি এবং এ কে যদি আমরা ms−2 প্রকাশ করি, তখন আমাদের এই কে এর মানটা হয়ে যাবে 1। এই কে এর মানটা হয়ে যাবে কি 1। এই কে এর মানটা যদি 1 হয়ে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে F = 1 ইন্টু ma, ঠিক আছে। সো আমরা এই 1টাকে গুণ অবস্থায় থাকা আর না থাকা সেম জিনিস, F = ma। এইটা হচ্ছে আমাদের আসল সূত্র। এই সূত্রটা তোমাদের মনে রাখা অত্যন্ত বাধ্যতামূলক একটা কর্তব্য যদি তুমি ফিজিক্সে ভালো করতে চাও। কিভাবে আসলো সূত্রটা, এত কিছু যদি তুমি মানে বুঝতে না পারো বা তোমার এতটুকু অ্যাচিভ করার যোগ্যতা না থাকে, বা তুমি যদি মনে করো যে এতটুকু আমার জানার দরকার নেই, নো প্রবলেম, আমি তোমাকে বলছি না যে এটা জানতেই হবে, বাট F = ma এই সূত্রটা তোমাকে জানতেই হবে। যদি তুমি ফিজিক্স ফিজিক্স যদি পড়তে চাও তাহলে তোমাকে এই সূত্রটা জানতেই হবে। এই সূত্রটা কি? F = ma, মানে হচ্ছে আমি যে বলটা প্রয়োগ করব সেটা কার সমান হবে? যে ওই বস্তুটার ভর এবং তার উপর যে বল প্রয়োগের ফলে যে ত্বরণটা সৃষ্টি হলো সেই ত্বরণটার সমান হবে। আচ্ছা চলো আমরা কয়েকটা উদাহরণ করি, তাহলে খুব ভালোভাবে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। সো এই ব্যাপারগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তো বলের যে এককটা আছে, বলের একক কি হবে? কেজি ms−2। দেখো এম এর একক কি? কেজি, এর একক কি? ms−2। এটাকে বলা হয় নিউটন, ঠিক আছে। এক কথায় হচ্ছে নিউটন। আর যদি তুমি বড় কথায় লিখতে চাও তাহলে কেজি ms−2, এটা হচ্ছে বেশি পপুলার। আচ্ছা, আর এটার মাত্রার সমীকরণ কি হবে? বলের মাত্রার সমীকরণ হবে হচ্ছে mLT−2। এটা হচ্ছে বলের মাত্রা, ঠিক আছে। বলের মাত্রা হচ্ছে কি mLT−2, আর বলের এককটা হচ্ছে কি নিউটন। সো চলো আমরা কয়েকটা উদাহরণ করি, তাহলে তোমরা এই ব্যাপার সম্পর্কে আরো ভালো করে ক্লিয়ার হবে। তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে সেই উদাহরণটাই করার চেষ্টা করব, যাতে করে তোমরা যখন বইটা খুলবা তখন যাতে তোমরা বইয়ের অঙ্কটাকে অপরিচিত মনে না হয়, সেজন্য আমার বইয়ের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই আমি তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল হচ্ছে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রযুক্ত করা হলো। তাহলে আমরা কি ছিল আমি এটা লিখে ফেলি। 5 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। আচ্ছা, এতটুকুই ছিল আমাদের উদ্দীপক। এই নাম্বারে বলা হয়েছে বল প্রয়োগে ত্বরণ কত। এই নাম্বারে কি বলা হয়েছে? বল প্রয়োগে ত্বরণ কত। চলো আমরা বের করি ত্বরণ কত ছিল।
সো আমাদের কাছে কি ডেটা দেওয়া আছে, ডেটা আছে হচ্ছে F ইজ ইকুয়াল টু 100 নিউটন, এটা আমরা জানি। আর M ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5 কেজি। সো আমরা খুব সুন্দর সূত্রটা জানি, F ইকুয়াল টু এম এ। F ইকুয়াল টু এম এ আমাদের কাছে চাইছে কি এ বা ত্বরণটা চাইছে আমাদের, ঠিক আছে। সো আমরা যদি এটাকে আলাদা করে নিই, এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, ঠিক আছে। আর এফ এর জায়গায় আমরা লিখবো 100, আর নিচে হচ্ছে এম এর জায়গায় হচ্ছে 5। আশা করি বুঝতে পারছো। সো 100কে যদি 5 দ্বারা কাটাকাটি করা যায় তাহলে হবে হচ্ছে 20 ms ইনভার্স 2। তো প্রথম কয়ের যে অ্যান্সারটা আছে সেই কয়ের অ্যান্সারটা হচ্ছে 20 ms ইনভার্স 2, বা বল প্রয়োগের ফলে আমাদের ত্বরণ হবে কত? বল প্রয়োগের ফলে আমাদের ত্বরণ হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। 10 সেকেন্ড পর বেগ কত? এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় বা গতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সাথে খুব বেশি রিলেটেড। সো ব্যাপারটা হচ্ছে খ নম্বরের প্রশ্নটা বা বি নম্বরের প্রশ্নটা আছে হচ্ছে যে 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর্যন্ত আমাদের যে কি বলবো বলটা প্রয়োগ করা হচ্ছিল আর কি, 10 সেকেন্ড পর্যন্ত 100 নিউটন বল করে, মানে 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হচ্ছিল। তো বি নম্বর প্রশ্নটা হচ্ছে 10 সেকেন্ড পর বেগ কত? তাহলে কি হবে 10 সেকেন্ড পর বেগ কত? বেগ কত? খুব সহজ, তোমরা আগের অধ্যায়ে পড়েছো যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আগের অধ্যায়ে তোমরা পড়ছো এই সমীকরণটা নিয়ে, এখন আমরা আলোচনা করবো না, এটা আগের অধ্যায়ের ভিডিও, কোনো একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করে ফেলবো। আচ্ছা, তো আমরা জানি যে এখানে একটা বস্তুর উপর, আচ্ছা এখানে কোথাও বলা নাই যে আদিবেগ কত ছিল। যদি কিছু বলা না থাকে তাহলে ধরে নিবা তুমি বস্তুটা স্থির অবস্থায় ছিল। যদি কিছু বলা না থাকে তাহলে ধরে নিবা বস্তুটা স্থির অবস্থায় ছিল। তাহলে ইউ কি হবে? ইউ ইজ ইকুয়াল টু হবে 0 ms ইনভার্স 2, ঠিক আছে। আর এখানে এটা আমরা কত পাইছিলাম আগের অঙ্কে? এটা পাইছিলাম হচ্ছে 20 ms ইনভার্স 2, ঠিক আছে। আর টিটা হচ্ছে কি 10 সেকেন্ড, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে 10 সেকেন্ড পর বেগ কত। সো আমরা সব কিছু পেয়ে গেছি, এখন আমাদের দরকার হচ্ছে 10 সেকেন্ড পরে বেগটা কত, ঠিক আছে। সো আমরা বেগটা বের করবো। ভি ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ভি ইজ ইকুয়াল টু লেখা দরকার নেই, জাস্ট সমস্যাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 20 ইন্টু 10, তাহলে বেগ কত আমাদের 200 ms ইনভার্স 1। তাহলে আমাদের কি আসলো যে এটা হচ্ছে বি নাম্বারের উত্তর ছিল। বি নাম্বার হচ্ছে 10 সেকেন্ড পর বেগ কত, তো আমাদের বেগ আসলো কত? 200 ms ইনভার্স 1। তো সি নাম্বার প্রশ্নে কি আছে? সি নাম্বার প্রশ্ন হচ্ছে 20 সেকেন্ড পর বেগ কত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো 20 সেকেন্ড পর বেগ কত? 10 সেকেন্ড পর আমাদের বেগ কত ছিল? 200 ms ইনভার্স 1, ঠিক আছে, বা মিটার পার সেকেন্ড। এখন আমাদের বললো যে 20 সেকেন্ড পর বেগ কত। একটা জিনিস দেখো, সবসময় মনে রাখবা, ধরো হচ্ছে একটা বস্তু চলতেছে, সমদ্রুতিতে চলতেছে। এখন যদি আমি এটাকে বল প্রয়োগ করি তবেই কিন্তু এটার বেগের পরিবর্তন হবে। আমি যদি বল প্রয়োগ না করি তাহলে কিন্তু আমাদের বেগের পরিবর্তন হবে না, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? অ্যাকচুয়ালি বল প্রয়োগ করার ফলে কি হয়? ত্বরণ হয়। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। তাহলে কি বোঝা গেল? যে বল প্রয়োগের ফলে বেগের পরিবর্তন হয়, আর আমরা যদি বল প্রয়োগ না করি তাহলে বেগের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন দেখো যে আমাদের যে 100 নিউটন বলটা ছিল সেই বলটা কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করছে, তাই না? এরপরে কিন্তু সে আর ক্রিয়া করে নাই। তো 10 সেকেন্ড পরে সে বলটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তখন আমাদের বেগটা কত ছিল? 200 ms ইনভার্স 1, ঠিক আছে। যখন আমাদের বলটা চলে গেছে, বলটার প্রয়োগ হচ্ছে না, তখন কিন্তু বস্তুটা আগের বেগেই চলতে থাকবে, বেগের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ নতুন করে কোনো বল প্রযুক্ত হয় নাই। যদি এই বলটা 20 সেকেন্ড পর্যন্ত চলতে থাকতো তখন আমরা হিসাব করতাম এইভাবে হিসাব করতাম, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে আমাদের 10 সেকেন্ড পরে আর বলটা ক্রিয়া করছে না, ঠিক আছে। 10 সেকেন্ড পরে আর বলটা ক্রিয়া করছে না। তার মানে কি 10 সেকেন্ডে যে বেগটা ছিল 20 সেকেন্ডে সেই একই বেগটা থাকবে। কেন থাকবে? কারণ বলটা 10 সেকেন্ড পরেই আমাদের চলে গেছে, আর ক্রিয়া করছে না। যেহেতু বল ক্রিয়া করছে না সেহেতু বেগের কোনো পরিবর্তন হবে না, সেহেতু 10 সেকেন্ডে যে বেগ ছিল 20 সেকেন্ডে সেই একই বেগ আছে। তাহলে আমাদের 20 সেকেন্ডে সি নাম্বারের প্রশ্নের উত্তর কি? সি নাম্বার প্রশ্নের উত্তরও হচ্ছে 200 ms ইনভার্স 1, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো এরপরে আসে হচ্ছে ডি নাম্বারে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। এই প্রশ্নটা হচ্ছে 20 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত? 20 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এই প্রশ্নটা আমি লিখে ফেলি, 20 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন দেখো প্রথম 10 সেকেন্ড কিন্তু তার উপর বল প্রযুক্ত ছিল, এবং দ্বিতীয় 10 সেকেন্ডে কিন্তু তার উপর কোনো বল প্রযুক্ত নাই, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো গতি অধ্যায় পড়েছো, যখন আমাদের কোনো একটা বস্তুর উপর ত্বরণ থাকে, ত্বরণ ক্রিয়া করে। ত্বরণ ক্রিয়া করা মানে কি? বল প্রযুক্ত হওয়া,
বল প্রযুক্ত হলেই তো ত্বরণ ক্রিয়া করবে, তাই না? তো তোমরা গতি অধ্যায়ে পড়েছি যে যখন কোনো বস্তুর উপর মানে ত্বরণ থাকে, সমত্বরণ থাকে, তখন সমীকরণটা কি হয়? অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হচ্ছে হাফ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হয়। তাহলে আমাদের দেখো টিটা কত, টি হচ্ছে 10 সেকেন্ড, কারণ 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু বলটা ছিল বা ত্বরণটা ছিল 10 সেকেন্ড পর্যন্ত। এটা কত? এটা হচ্ছে 20 ms ইনভার্স, এটা আমরা কয়ের উত্তরে পেয়েছি। আর ইউটা ছিল হচ্ছে 0, আর টি আর সবগুলোতে আছে, ডেটা আছে। আচ্ছা, এখন লেখা যায় কি 0 ইন্টু 10, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু 20 ইন্টু টি হচ্ছে 10 স্কোয়ার, ঠিক আছে। এটার মান পুরোটাই 0, এটা কাটা দিই আমরা। তাহলে এখানে থাকে হচ্ছে 2 আর 20, এটা কাটা গেলে হয়ে হচ্ছে 10। তাহলে 10 কিউব মানে হচ্ছে 1000 মিটার, ঠিক আছে। এই সূত্রটা কেন হলো, এই সূত্রটা কখন হয়? তোমরা গতি অধ্যায়ে কিন্তু এটা পড়েছো। কি পড়েছো? যখন আমাদের কোনো একটা বস্তু সমত্বরণে যেতে থাকে, তখন আমাদের অতিক্রান্ত দূরত্ব বা এস, এটা সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এই সূত্র অনুযায়ী আমরা যখন মানটা বসালাম, তখন আমরা পেয়ে গেলাম যে 1000 মিটার। 1000 মিটার কতক্ষণের সময় গেছে? 10 সেকেন্ডে গেছে। প্রথম 10 সেকেন্ডে গেছে কতটুকু? যে 1000 মিটার। এটা আমরা S1 হিসাবে চিন্তা করি, কারণ আমাদের 20 সেকেন্ড কিন্তু চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে T1 দিই, এখানে T1 দিই, এটা আমরা T1 ধরি। সো প্রথম 10 সেকেন্ডে সে গেছে কতটুকু? 1000 মিটার। এরপরে আমি সি নাম্বার প্রশ্নে কি বলছি, যে যখন আমরা বল প্রয়োগটা সরাই ফেলছি, তখন আমাদের এটার মধ্যে আর কোনো ত্বরণ ক্রিয়া করছে না, তার মানে হচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগটা সেম থাকছে, তাই না? তো এটা কি হিসেবে কাজ করতেছে? সমবেগের একটা বস্তু বা সমদ্রুতিতে চলে এমন একটা বস্তু হিসেবে কাজ করতেছে। তো সমদ্রুতিতে চলে এমন বস্তু সমীকরণ কি? এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। যখন একটা বস্তু 1 সেকেন্ডে 10 কিলোমিটার যায়, সাপোজ 1 সেকেন্ডে ধরো 10 কিলোমিটার 10 মিটার যায়, 1 সেকেন্ডে 10 মিটার যায়, কিন্তু 10 সেকেন্ডে কত মিটার যাবে? 1 সেকেন্ডে 10 মিটার, 10 সেকেন্ডে 100 মিটার। কেন? কারণ তার বেগটা ধ্রুব, বেগটা সমান, একই। প্রথম সেকেন্ডে 10 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, তৃতীয় সেকেন্ডে 10 মিটার। সো 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বস্তুটার মধ্যে কোনো নতুন করে ফোর্স ক্রিয়া করে নাই, তার মানে নতুন করে বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগটা সেম ছিল, ঠিক আছে। যখন বেগটা সেম থাকবে, তাহলে প্রথম সেকেন্ডে যতটুকু যাবে, দ্বিতীয় সেকেন্ডে ততটুকু যাবে, তৃতীয় সেকেন্ডে ঠিক একই দূরত্ব অতিক্রম করবে। সো আমরা কি লিখছিলাম এর আগের প্রশ্নটাতে, যে 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কি দাঁড়ায়? 200 ms ইনভার্স 1। এর আগের প্রশ্নটাতে আমরা এই ভি এর মানটা বের করছিলাম 200 ms ইনভার্স 1। তাহলে আমাদের S2 কি হবে? S2 হচ্ছে পরের 10 সেকেন্ডের জন্য, তাহলে ভি ইন্টু টি, T2, T1 যেহেতু একবার ব্যবহার করে ফেলছি, তাহলে T2 এর মানও একইভাবে 10 সেকেন্ড, কারণ প্রথম 10 সেকেন্ড বল ক্রিয়া হয়েছে, পরে 10 সেকেন্ড বল ক্রিয়া হয় নাই। তাহলে এখানে আমাদের ভিট কত? 200 ইন্টু এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2000 মিটার। এখন দেখো প্রথম 10 সেকেন্ডে সে গেছে হচ্ছে 1000 মিটার, পরের 10 সেকেন্ডে সে গেছে হচ্ছে 2000 মিটার। তাহলে টোটাল কতটুকু গেল? প্রথম 20 সেকেন্ডে S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2। প্রথম 10 সেকেন্ডে গেছে হচ্ছে 1000 মিটার প্লাস 2000 মিটার। তাহলে সমান সমান কি দাঁড়াবে? 3000 মিটার বা 3 কিলোমিটার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের ই নাম্বারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা হচ্ছে গ্রাফ রিলেটেড, ঠিক আছে। চলো আমরা করি গ্রাফ রিলেটেড। তোমরা কি ধারণাটা বুঝতে পারছো? যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা একটু আবার আগে থেকে টেনে নিয়ে তারপরে দেখার চেষ্টা করো। ব্যাপারটা কি হয়েছিল আমি আবারও একটু বলি, যে আমি একটা বস্তুর উপর বল ক্রিয়া করছি। এটা ধরো একটা বস্তু, বল ক্রিয়া করছি, এখানে 10 সেকেন্ড পরে এখানে আসছে, এই স্থানে ছিল, 10 সেকেন্ড পরে আসছে হচ্ছে বি স্থানে। এতক্ষণ আমরা এটার মধ্যে একটা এফ বল ক্রিয়া করছিলাম, 10 সেকেন্ড পর্যন্ত আমরা এফ বলটা ক্রিয়া করছিলাম, ঠিক আছে। তো 10 সেকেন্ডের পরে আমরা এফ বলটা উঠায় নিছি। যতক্ষণ পর্যন্ত আমরা বল প্রয়োগ করতেছিলাম ততক্ষণ পর্যন্ত তার বেগের পরিবর্তন হচ্ছিল, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আমরা বল নতুন করে, যে এখানে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত কি হবে? যে নতুন করে তার বেগের পরিবর্তন হতে থাকবে। যখন আমরা বল প্রয়োগ করা ছেড়ে দিব, ঠিক আছে, তখন কি হবে? সে যখন আমরা ছাড়ছি, বল প্রয়োগ করা যখন ছেড়ে দিছি, তখন যে বেগটা ছিল সেই বেগে সে সামনের দিকে যেতে থাকবে, ঠিক আছে। তোমরা সাইকেল যখন চালাও তখন কি হয়? সাইকেলে যখন প্যাডেল দাও মানে কি? তোমরা বল প্রয়োগ করে যখন তোমরা ছেড়ে দাও তখন কি হয়? হুট করে থেমে যায়? থামে না কিন্তু। তোমরা প্যাডেল যখন দেওয়া ছাড়ছো তখন যে বেগটা ছিল সেই বেগে সে সামনের দিকে যেতে থাকে, ঠিক আছে। তো প্রথম 10 সেকেন্ড তুমি প্যাডেল দিছো,
পরে 10 সেকেন্ড কি করছো তুমি প্যাডেল আর দাও না, তাহলে পরের 10 সেকেন্ড কি হবে, সমবেগে আগাতে থাকবে, এটার বেগ কোনো বাড়বে না। ঠিক আছে, তো পরে 10 সেকেন্ডে ধরো এখানে বস্তুটা আসছে কিন্তু এটার মধ্যে কোনো বল নাই। ঠিক আছে, প্রথম 10 সেকেন্ড বল ছিল, পরে 10 সেকেন্ড কোনো বল নাই। চলো আমরা এখন গ্রাফ রিলেটেড অঙ্কটা করি, হয়তো তোমরা বুঝতে পারবে আরো ভালোভাবে। আচ্ছা, এখন আমরা ই নাম্বার প্রশ্নটা করি। ই নাম্বার প্রশ্নটা আমাদের বলছে বেগ বনাম সময়। যখন আমাদের বনাম শব্দটা ইউজ করা হবে তখন আমরা বুঝতে হবে যে বেগ বনাম সময়। বেগ মানে বেগ বনাম, যেটা আগে থাকে বনামের আগে থাকে সেটা বসে হচ্ছে ওয়াই অক্ষে, আর যেটা বনামের পরে থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষে বসবে। ঠিক আছে, সো আমরা জানি যে বেগ প্রথম এটা ধরো 5 সেকেন্ড, এটা ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ড, এটা ধরো 15 সেকেন্ড, এটা ধরো হচ্ছে 20 সেকেন্ড। এটা ধরো হচ্ছে বেগ 100 ms ইনভার্স 1, এটা হচ্ছে 200 ms ইনভার্স 1। সো আমরা দেখেছিলাম যে আগের প্রশ্নে 10 সেকেন্ড পরে তার বেগটা হয় হচ্ছে 10 সেকেন্ড পরে 200 ms ইনভার্স 1, তাহলে এই বেগটা হবে হচ্ছে এখানে। ঠিক আছে, সো প্রথম 10 সেকেন্ড যেহেতু তার উপর বল ছিল এবং বল থাকার কারণে সমান বল ছিল, সবসময় এফটা 100 নিউটন ছিল, সমান বল ছিল এবং বলটা থাকার কারণে তার বেগটা পরিবর্তন হয়েছে। প্রথমে তো বেগটা 0 ছিল স্থির অবস্থা থেকে, তাহলে এটা একদম পুরো সরল রেখাভাবে, সরল রৈখিকভাবে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, কারণ এখানে ফোর্স ক্রিয়া করছিল, ফোর্স ক্রিয়া করা মানে কি বেগের পরিবর্তন হয়, বেগ কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হয়ে উপরের দিকে উঠতেছে। কিন্তু পরের 10 সেকেন্ডে কিন্তু কোনো বেগের পরিবর্তন হয় নাই, কোনো ফোর্স ক্রিয়া করা হয় নাই। তখন কি হবে, পরের 10 সেকেন্ডে কোনো বেগের পরিবর্তন হবে না, বেগ যা ছিল সেই অনুযায়ী সামনের দিকে যাবে। সময় যাচ্ছে কিন্তু কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। তো আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো বা এই গ্রাফটা তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে অবস্থান বনাম সময়ের গ্রাফ। সো অবস্থানের ক্ষেত্রে কি হবে, এটা ধরো হচ্ছে আমাদের গ্রাফ অবস্থান বনাম সময়, তাহলে এখানে থাকবে কি অবস্থান, এখানে থাকবে হচ্ছে সময়। ঠিক আছে, সময়। এখন দেখো এখানে কি ছিল 0 5, এখানে 10, এখানে 15, এখানে হচ্ছে 20। আর অবস্থান কি হলো যে প্রথম 10 সেকেন্ড আমাদের অবস্থান ছিল 1000 মিটার, পরে 10 সেকেন্ডে আমাদের অবস্থান হচ্ছে 3000 মিটারে চলে গেছে, তাই না? 3000 মিটার। তো প্রথম 10 সেকেন্ডে আমাদের প্রথম 10 সেকেন্ড এই জায়গায়। ঠিক আছে, আর পরে 3000 মিটারে গেছে কখন, যখন আমাদের এটা ছিল 20 সেকেন্ড। তো প্রথম 10 সেকেন্ডে যে অবস্থানে পরিবর্তন হয়েছে এটার সমীকরণ কি ছিল, s = ut প্লাস হাফ at স্কোয়ার, এরকম ছিল। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এটা স্থির অবস্থা ছিল, সেই জন্য আমাদের ইউ এর মানটা 0, হলে ut এর মানটা 0, তাহলে কি দাঁড়ায়, s = s1, অ্যাকচুয়ালি s1 = হাফ at স্কোয়ার। কেন, কারণ এতটুকুর মান 0, কারণ ইউ এর মানটা 0 ছিল, তাই এটা এতটুকু পুরোটার মান 0 হয়ে গেল। তাহলে s1 এর মান কি দাঁড়ায়, s1 = হাফ at স্কোয়ার। দেখো এখানে সমীকরণের মধ্যে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে অলওয়েজ এটা বাঁকা একটা গ্রাফ হবে। ঠিক আছে, তো তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে আরো ভালোভাবে বুঝবা যে কোন মানে সমীকরণের চেহারা দেখি তোমরা বলে দিতে পারবা যে আসলে গ্রাফটা কিরকম হয়। ঠিক আছে, তো আমি একদম পুরো বেসিক লেভেলের একটা কথা বলবো যে স্কোয়ার থাকলে গ্রাফটা সোজা হয় না, গ্রাফটা সরল রেখা হয় না, এটা বক্ররেখা হয়। সো বক্ররেখাটা কিভাবে হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু বাড়তেছিল। প্রথম সেকেন্ডে যে এই বেগটা ছিল 1 থেকে 2 সেকেন্ডে তার চেয়ে বেগটা বাড়লো, 2 থেকে 3 সেকেন্ড তার চেয়ে বেশি হলো, এরকমই তো ব্যাপারটা, তাই না? সো এরকম বাড়বে, এটা কিভাবে বাড়বে, এইভাবে ধরো আস্তে আস্তে একটু প্রথম দিকে একটু কম বাড়লো এবং লাস্টে যে একটু মানে সময়ের সাথে সাথে বেশি বেগ বাড়লো। ঠিক আছে, তো এই জায়গায় আসার পরে তার কিন্তু কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন মানে সমান বেগে সে আগাতে থাকলো। তাহলে পরের s2 এর সমীকরণটা কি ছিল, s2 এর সমীকরণটা ছিল হচ্ছে vt। ঠিক আছে, এখানে দেখো কোনো স্কোয়ার নেই, তাহলে এটা সরল রৈখিকভাবে যাবে, তো এখান থেকে তার অবস্থান কোথায় যাবে, 20 সেকেন্ডে 3000 মিটার এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত কিভাবে হবে, সরল রৈখিকভাবে হবে। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি এই গ্রাফটা একটু কমপ্লিকেটেড। সো প্রথম ছিল হচ্ছে সে 0 অবস্থানে। ঠিক আছে, এটা ছিল s1 অবস্থান, এটা ছিল হচ্ছে s2 অবস্থান। তো 0 থেকে s1 অবস্থানে বা 1000 মিটার পর্যন্ত তার যেতে সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড, মানে তার ডেস্টিনেশন হচ্ছে এখানে। কিভাবে আসবে সে, যেহেতু এখানে একটা স্কোয়ার আছে সেহেতু সে সরল রৈখিকভাবে আসবে না, বক্ররেখাভাবে আসবে। ঠিক আছে, বক্ররেখার মধ্যে কখন কি হবে এটার অনেক নিয়ম আছে, তোমরা আস্তে আস্তে বড় ক্লাসে ওঠার সাথে সাথে ব্যাপারগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে থাকবা। সো এখান থেকে এই পর্যন্ত সরলরেখাভাবে আসবে না যেহেতু বক্ররেখা, সুতরাং আমরা বক্ররেখা টেনে দিলাম। তারপরে আমাদের 10 থেকে 20 সেকেন্ড, সেই 10 সেকেন্ডের সময় ছিল হচ্ছে 1000 মিটারে, 20 সেকেন্ডের সময় সে গেল হচ্ছে 3000 মিটারে,
এই জায়গায় তার জায়গা হলো মানে S2 মানে এই জায়গা থেকে এই জায়গা তার ডেস্টিনেশন। সমীকরণটা কি S ইকুয়াল টু VT। যেহেতু এখানে কোনো স্কোয়ার নাই, কিউব নাই, 4 নাই, কিছু নাই, শুধু একদম সিম্পলি ওয়ান মানে এখানে কোনো স্কোয়ার রিলেটেড কোনো টার্ম নাই, সিম্পল একদম পুরো এগুলোর পাওয়ার হচ্ছে জাস্ট ওয়ান। সেহেতু এই ধরনের সমীকরণটা কি হবে, সরলরেখা। তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সরলরেখা টানলে কি হয়, সোজা একটা টান। আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। তোমাদের বইয়ের এই মানে এই টপিকটার মধ্যে দুইটা অঙ্ক আছে, একটা অঙ্ক আমরা করে ফেলছি, বিশাল বড় একটা অঙ্ক ছিল। এরপরে যে টপিক অঙ্কটা আছে, এই টপিকে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করবো এখন। আচ্ছা অঙ্কটা ছিল হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু, আচ্ছা লিখি আমি, স্থির অবস্থা থেকে শুরু করে স্থির অবস্থান থেকে শুরু করে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার অতিক্রম করে, 100 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের জানতে চাইছে কি, আচ্ছা অতিক্রম করতে 20 নিউটন বল দিতে হয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি অতিক্রম করতে 20 নিউটন বল দিতে হয়েছে। ভর কত, ঠিক আছে। এখন দেখো তোমার মধ্যে তোমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে 10 সেকেন্ড। ফিক্সের অঙ্ক করার সময় সবার আগে তোমাদের প্রশ্নে যে টার্মগুলো দেওয়া থাকবে সেই টার্মগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবা, এতে করে তোমার কোন সূত্রটা এখানে ব্যবহার হবে এটা বের করার সুবিধা হবে, ঠিক আছে। যেমন ধরো তোমার এখানে 3-4টা জিনিস দেওয়া আছে, আরেকটা জিনিস জানতে চাওয়া হয়েছে, এটা যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবা তখন তুমি হয়তো বুঝতে পারবা যে এই সূত্রটার সাথে এইভাবে এই জিনিসগুলো রিলেটেড, সো এই সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারি। সো এই জিনিসটা সুবিধা হবে যদি তুমি সবার আগে যা যা দেয়া আছে সবকিছু লিখে ফেলো একটু সাইড করে। আচ্ছা আর কি দেয়া আছে, যে এত দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্ব অতিক্রম করছে কত, এস ইজ ইকুয়াল টু 100 মিটার। এরপরে কি আছে, যে নিউটন ফোর্স দেওয়া আছে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 20 নিউটন। তোমার কাছে জানতে চাইছে কি এম। আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করি, আরেকটা জিনিস বলা আছে স্থির অবস্থা মানে কি ইউ, আদিবেগ কি 0 ms ইনভার্স 1 স্থির অবস্থা। আচ্ছা তাহলে এখন দেখো, এখন জানতে চাইছে কি ভর, তাই না, এম এর মানটা জানতে চাইছে। তুমি এটা সূত্র জানো, এফ ইজ ইকুয়াল টু কি এম এ। এখন দেখো এই জায়গাটাতে তোমার এমটাকে জানতে চাওয়া হয়েছে, এফটা দেয়া আছে কিন্তু এটা কিন্তু অজানা। এখন তুমি যদি এর মানটা জেনে যাও, এর মানটা যদি কোনোভাবে জেনে যাও, তাহলে এফ এর মানটা দেওয়া আছে আর এম এর মানটা তুমি বের করে ফেলতে পারবা। তোমার প্রথমে কি বের করতে হবে, প্রথমে তোমাকে এ এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা কিভাবে বের করা যায়, এর মান বের করার জন্য এখানে কি কি দেয়া আছে, ইউ দেয়া আছে, এস দেয়া আছে, টি দেয়া আছে, ঠিক আছে। আর তোমাকে বের করতে হবে এ। এমন একটা সমীকরণ ব্যবহার করবা যে সমীকরণের মধ্যে এ আছে, টি আছে, এস আছে এবং ইউ আছে। ওই যে 4টা সমীকরণ ছিল গতি অধ্যায়ে তোমরা পড়েছো, তো ওই সমীকরণের মধ্যে এ টি এস ইউ এই 4টা জিনিস আছে, এমন একটা সমীকরণ তোমাকে বের করতে হবে। তারপর ওখান থেকে তুমি পেয়ে যাবা হচ্ছে এর মান পেয়ে গেলে এফ এর মান তোমার দেওয়া আছে, এম এর মানটা তুমি বের করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো। সো এখন আমি যদি সূত্রটা বসাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এস আছে, টি আছে, ইউ আছে এবং এ আছে, 4টা সমীকরণে মানে 4টা প্রতীক আছে এবং একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। তো আমাদের এস কত ছিল, এস ছিল হচ্ছে 100 মিটার, সো 100, ইউ কত ছিল, ইউ 0 × 10, তাই না, সময় ছিল 10 প্লাস হাফ এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, ইন্টু টি এর মান হচ্ছে 10, এর উপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা তাহলে এই পুরোটার মান হচ্ছে 0। এখন আচ্ছা দেখি এইবার এখানে থাকে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 10 স্কোয়ারের মান হয় হচ্ছে 50 আর 100, আর 100কে 2 দিয়ে ভাগ করে ফেললে হয় 50, তাহলে 50a।
ঠিক আছে, তাহলে এর মান কত আসে? এর মান হচ্ছে a ইজ ইকুয়াল টু 100 ডিভাইড বাই 50 বা 2 ms ইনভার্স 2। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম। এর মানটা কত পাইছি? এর মান এফ এর মানটা আমাদের দেওয়া ছিল 20 নিউটন। আমাদের দরকার হচ্ছে এম এর মানটা। এম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কত? এ। এখানে অনেকগুলো অ্যারো চিহ্ন আছে, অ্যারোগুলো আমি মুছে ফেলি। ছিল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা পেলাম এম ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এফ এর মান কত হলো? 20 আর নিচে হচ্ছে 2, তাহলে এটা কাটা 10। তাহলে বস্তুটার ভর কত? 10 কেজি। আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের অঙ্ক। মোটামুটি আমাদের এই নিউটনের দ্বিতীয় সূত্র এটার সাথে সম্পর্কিত যে ম্যাথগুলো ছিল, ঠিক আছে, সেই ম্যাথগুলো আমাদের করে ফেলছি। নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণটা কি ছিল? এফ ইকুয়াল টু এম এ। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এটা ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণ। সো আমাদের বলের অধ্যায়ে অনেক বড় একটা অধ্যায়, তো আমরা পর্যায়ক্রমে এটা শেষ করার চেষ্টা করছি। প্রায় অনেক দূর আমরা শেষ করে ফেলছি। এরপরে আমাদের কিছু জিনিস মহাকর্ষ বল সহ যে ঘর্ষণের রিলেটেড জিনিসগুলো আছে, সেই রিলেটেড জিনিসগুলো আমাদের থাকবে। এবং অ্যাট লাস্ট আমাদের যখন অধ্যায়টা শেষ হয়ে যাবে, তখন আমরা মোটামুটি একটা কুইজ করব এবং লাইভে কিছু ফেসবুক লাইভে এসে তোমাদের সাথে কিছু মানে কোশ্চেন, বিভিন্ন প্রবলেম সলভ করব আমরা। তোমরাও এখানে ইন্টারেক্ট করতে পারবা, আমি তোমাদেরকে তোমাদের প্রবলেমগুলো জানতে পারবো, তোমরা কোন অংশটা বুঝো নাই। সো তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখো নাই, তারা ভিডিওগুলো দেখে ফেলো, এবং আজকে যে থার্ড ভিডিওটা আছে সেটাও দেখে ফেলো, এবং পরবর্তী যে 2-1টা ভিডিও থাকবে সেটা দেখার জন্য তোমরা গ্রুপের মধ্যে থাকতে পারো। এবং তোমরা যারা যারা আছো তারা অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে গ্রুপে ইনভাইট করার চেষ্টা করো। কারণ আমরা চাই যে আমরা অনেক বড় একটা কমিউনিটি থাকি, যেখানে আমরা একে অপরকে হেল্প করতে পারবো, এবং আমরা প্রত্যেকের মানে উন্নতির ক্ষেত্রে অবদান রাখতে পারবো। সো এই বলে আজকে ক্লাসটা শেষ করতেছি। বাই বাই।